স্বাধীন ভারতের রাজনৈতিক ইতিহাসে এমন কিছু ঘটনা আছে যা ব্যক্তিগত পরিসর ছাপিয়ে রাষ্ট্র ক্ষমতার গতিপথই বদলে দিয়েছে। ১৯৭৭ সালের সেই আলোচিত কেলেঙ্কারি তেমনই এক ঘটনা, যেখানে ব্যক্তিগত সম্পর্ক, রাজনৈতিক প্রতিশোধ, মিডিয়ার ভূমিকা এবং এক বিখ্যাত মদ কোম্পানির নাম একসুতোয় গাঁথা হয়ে গিয়েছিল। পরে এটি পরিচিতি পায় স্বাধীন ভারতের প্রথম প্রকাশিত রাজনৈতিক যৌন কেলেঙ্কারি হিসেবে। সালটা ১৯৭৭, দিল্লির রাত। রাজধানীর রাস্তায় দুরন্ত গতিতে ছুটে চলা একটি মার্সিডিজ গাড়ি আচমকায় ধাক্কা মারে এক পথচারীকে। দুর্ঘটনার পর আতঙ্কে গাড়িটি থামানো হয়নি, বরং কিছু দূর এগিয়ে গিয়ে সেটি ঢুকে পড়ে দিল্লির মোহন মেকিং কারখানায়, যে কারখানা থেকেই তৈরি হতো ভারতের ঘরে ঘরে পরিচিত ওল্ড মঙ্ক রাম। গাড়িটির ভেতরে তখন ছিলেন বছর ৪০-এর সুরেশ রাম এবং ২১ বছরের সুষমা চৌধুরী। সুরেশ রাম ছিলেন তৎকালীন ভারতের অন্যতম জনপ্রিয় দলিত নেতা, প্রাক্তন উপপ্রধানমন্ত্রী ও জনতা পার্টি সরকারের প্রতিরক্ষামন্ত্রী বাবু জগজ্জীবন রামের ছেলে। অন্যদিকে সুষমা চৌধুরী ছিলেন বিবাহিত এবং সুরেশ রামের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ওল্ড মঙ্ক প্রস্তুতকারী প্রতিষ্ঠান মোহন মেকিংয়ের মালিক কপিল মোহনের ছেলে অনিল মোহন ছিলেন সুরেশ রামের ঘনিষ্ঠ বন্ধু। বিপদের মুহূর্তে সেই বন্ধুত্বই ভরসা হয়ে ওঠে। অনিল মোহন দ্রুত মার্সিডিজ গাড়িটি কারখানার ভেতর লুকিয়ে ফেলেন এবং অন্য একটি গাড়িতে করে সুরেশ ও সুষমাকে সেখান থেকে পাঠিয়ে দেন। কিন্তু এই সাহায্যের মধ্যেই লুকিয়েছিল এমন এক মোড়, যা অচিরেই ভারতীয় রাজনীতিকে নাড়িয়ে দেবে। গাড়ির পেছনে গোপনীয় কিছু আছে কিনা তা দেখতে গিয়ে অনিল মোহন মার্সিডিজের লকার খুলতেই তার হাতে আসে এক বিস্ফোরক আবিষ্কার। সিগারেটের পাশাপাশি সেখানে ছিল প্রায় ৫০টি ছবি, যেখানে সুরেশ রাম ও সুষমা চৌধুরীকে অন্তরঙ্গ অবস্থায় দেখা যায়। রাজনৈতিক মহলে তখনই গুঞ্জন ছিল, ব্যক্তিগত জীবনের এমন মুহূর্ত ক্যামেরাবন্দি করে রাখা সুরেশ রামের এক ধরনের ব্যক্তিগত শখ ছিল। এই আবিষ্কারটি অনিল মোহন নিজের কাছে রাখেননি, কারণ মোহন পরিবার ছিল ইন্দিরা গান্ধী পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ। অনিল মোহন ছিলেন ইন্দিরা গান্ধীর পুত্র সঞ্জয় গান্ধীর ঘনিষ্ঠ বন্ধু। পরিস্থিতির গুরুত্ব বুঝে সেই রাতেই অনিল মোহন সঞ্জয় গান্ধীর কাছে পৌঁছে যান। খুব দ্রুত ছবিগুলো চলে যায় তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হাতে। রাজনৈতিক প্রেক্ষাপট তখন ছিল ভয়ানকভাবে উত্তপ্ত। জরুরি অবস্থার সময় ইন্দিরা গান্ধীর কংগ্রেস ছেড়ে বাবু জগজ্জীবন রাম জনতা পার্টিতে যোগ দিয়েছিলেন। এই সিদ্ধান্ত ইন্দিরা গান্ধীর কাছে ব্যক্তিগত ও রাজনৈতিক বিশ্বাসঘাতকতা হিসেবে বিবেচিত হয়েছিল। ১৯৭৭ সালে ক্ষমতার পালাবদলের পর জগজ্জীবন রাম যখন জনতা পার্টি সরকারের প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্বে, তখন এই ছবিগুলো ইন্দিরা ও সঞ্জয় গান্ধীর কাছে এক ভয়ঙ্কর রাজনৈতিক অস্ত্র হয়ে ওঠে। তারা বুঝে যান এই কেলেঙ্কারি জগজ্জীবন রামের রাজনৈতিক জীবন শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট। সঞ্জয় গান্ধীর উদ্যোগে ছবিগুলো একে একে দেশের প্রধান প্রিন্ট মিডিয়ার কাছে পাঠানো হয়, কিন্তু সদ্য এমার্জেন্সির দমনপীড়ন কাটিয়ে ওঠা সংবাদ মাধ্যমগুলো তৎকালীন প্রতিরক্ষামন্ত্রীর ছেলের ব্যক্তিগত ছবি প্রকাশ করতে সাহস পায়নি। সেই সাহস দেখায় একটি তুলনামূলক ছোট কাগজ, সূর্য। এই পত্রিকার প্রকাশক ছিলেন সঞ্জয় গান্ধীর স্ত্রী মেনকা গান্ধী। সূর্য পত্রিকাতেই প্রথম প্রকাশিত হয় সেই ছবিগুলো। শুধু ছবি নয়, প্রতিবেদনে আরও গুরুতর অভিযোগ তোলা হয়। দাবি করা হয় সুষমা চৌধুরী আসলে একজন চীনা গুপ্তচর এবং সুরেশ রাম হানি ট্র্যাপে পড়ে প্রতিরক্ষা সংক্রান্ত গোপন নথি বিদেশে পাচার করেছেন। এই অভিযোগগুলোর কোনো প্রামাণ্য সত্যতা কখনোই প্রতিষ্ঠিত হয়নি, কিন্তু ততক্ষণে জনমনে যে ঝড় উঠেছে তার থামানো সম্ভব ছিল না। ঘটনাটি প্রকাশ্যে আসার পর বাবু জগজ্জীবন রাম সর্বাত্মক চেষ্টা করেন বিষয়টি ধামাচাপা দিতে। রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে প্রচলিত জনশ্রুতি অনুযায়ী তিনি নাকি ব্যক্তিগতভাবে ইন্দিরা গান্ধীর কাছেও অনুরোধ করেছিলেন, কিন্তু ইন্দিরা গান্ধী কোনোভাবেই নরম হননি। প্রতিশোধের রাজনীতিতে তিনি ছিলেন অনড়। এই কেলেঙ্কারি জনমানুষে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। শোনা যায় সে সময় সূর্য পত্রিকাটি কালোবাজারে চড়া দামে বিক্রি হয়েছিল। ব্যক্তিগত ঘটনা এক মুহূর্তে জাতীয় আলোচনার কেন্দ্রে চলে আসে। ধীরে ধীরে এর প্রভাব পড়তে থাকে বাবু জগজ্জীবন রামের রাজনৈতিক অবস্থানে। স্বাধীন ভারতের অন্যতম প্রভাবশালী দলিত নেতার দীর্ঘ ও বর্ণাঢ্য রাজনৈতিক জীবন কার্যত এই ঘটনার পর থেকেই শেষের পথে হাঁটে। পরবর্তীকালে কিছু সাংবাদিক ও গবেষক বিকল্প একটি তত্ত্ব সামনে আনেন। তাদের দাবি ছিল ছবিগুলো স্বেচ্ছায় পাওয়া নয়, বরং রিভলভার দেখিয়ে সেগুলো ছিনিয়ে নেওয়া হয়েছিল। তবে এই তত্ত্বের পক্ষে কখনোই শক্ত প্রমাণ হাজির হয়নি। ফলে ইতিহাসে মূলত প্রতিষ্ঠিত হয়ে থাকে সেই মার্সিডিজ, ওল্ড মঙ্ক কারখানা এবং আবিষ্কৃত ছবির গল্পটি। সব মিলিয়ে ১৯৭৭ সালের এই কেলেঙ্কারি শুধু একটি ব্যক্তিগত সম্পর্কের ফাঁস হয়ে যাওয়া নয়, এটি ছিল ক্ষমতার লড়াই, প্রতিশোধের রাজনীতি এবং মিডিয়ার ব্যবহারের এক নির্মম দৃষ্টান্ত। স্বাধীন ভারতের ইতিহাসে এই ঘটনাই প্রথম দেখিয়ে দিয়েছিল ব্যক্তিগত দুর্বলতা কিভাবে রাজনৈতিক অস্ত্রে পরিণত হতে পারে এবং কিভাবে একটি কেলেঙ্কারি পুরো রাজনৈতিক ভারসাম্য বদলে দিতে সক্ষম। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।